কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন বাংলাদেশে অ্যাসপারাগাস সবজির বাণিজ্যিক চাষ নিয়ে মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং শেষ ভাগে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। প্রথমেই অ্যাসপারাগাস সবজির বাণিজ্যিক চাষ নিয়ে মাঠ প্রতিবেদন। অ্যাসপারাগাস লিলি গোত্রের বহু বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। আমাদের দেশে এর ব্যবহার নতুন হলেও ইউরোপ, আমেরিকা সহ জাপান, চীন ও কোরিয়ায় বহুল ব্যবহৃত সবজি। বাংলাদেশে অ্যাসপারাগাস খুব নতুন একটি ফসল। আসলে আমরা এটা শতমূলী হিসেবে জানি। শতমূলী হচ্ছে মূলটা, যেটা আমাদের অনেক মেডিসিনাল ভ্যালুজ বহন করে এবং এটা বিভিন্ন রকমের রোগ প্রশমনের কাজগুলো করে থাকে। বর্তমানে বাংলাদেশ, আমার এখানে যেগুলো দেখছেন, এগুলি সবগুলি হচ্ছে দেশের বাইরে থেকে নিয়ে আসা, বিদেশের প্রমিনেন্ট কিছু জাত আমরা নিয়ে আসছি। এই অ্যাসপারাগাসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আগে আমরা রুটগুলো খেতাম, রুট মেডিসিনাল প্ল্যান্টস হিসাবে। এখন এই স্পিয়ার্সগুলো আমাদের দৈনন্দিন সালাদ অথবা যে কোনো নুডলস বা কিছু দিয়ে আমরা এটা খেতে পারি। এটা অনেকগুলো মেডিসিনাল মানে এটা ঔষধি গুণাগুণ আছে। আমরা নর্মালি অ্যাসপারাগাসকে অ্যান্টি এজিং প্ল্যান্ট হিসেবে বলে থাকি। যে অ্যাসপারাগাস খেলে মানুষের স্বাস্থ্য সুন্দর থাকবে, স্কিন ভালো থাকবে এবং বয়সটাও ধরে রাখা যাবে। দেশের বাইরে অ্যাসপারাগাস সাধারণত সালাদ হিসেবে প্রচলিত হয়ে থাকে। বাংলাদেশে যদিও নতুন, আমরা যেটা মনে করছি যে আমরা ইচ্ছা করলে এটা বাংলাদেশে একটা কমার্শিয়াল প্রোডাকশানে আমরা যেতে পারি। কারণ হচ্ছে বাংলাদেশের যে আবহাওয়া আছে, সেই আবহাওয়ায় অ্যাসপারাগাস খুব সুন্দর হয়ে থাকে। আপনারা দেখছেন সবুজ হয়ে আছে, এবং বাংলাদেশের আমার এই গাছগুলোতে দেখবেন যে প্রচুর পরিমাণে সিড প্রোডাকশনও হচ্ছে। সো এই সিড প্রোডাকশন দিয়েও আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন এখানে বাংলাদেশে করে থাকতে পারি। অ্যাসপারাগাস পর্যাপ্ত জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটিতেই ভালো হয়। অ্যাসপারাগাস লাগানোর জন্য খুব নির্দিষ্ট কোনো সময় নেই, কারণ এটা ইয়ার রাউন্ড প্রোডাকশন দিয়ে থাকে। সচরাচর আমরা যে সিড থেকে যে চারা করতে 15 থেকে 20 দিন লাগলেও এটা চারা রোপণ করার জন্য প্রায় 6 থেকে 7 মাস পরে আমরা রোপণ করতে পারি। এবং রোপণ করার জন্য বর্ষার সিজনটাই খুব ভালো, বর্ষার সিজনে গ্রোথ ভালো হয় এবং এটার প্রোডাকশান আমরা বছরে 2 বার নিয়ে আসতে পারি, বর্ষার আগে এবং শীতের পরপর। আমরা যদি গাছগুলোকে কেটে দেওয়ার ফলে যে এখান থেকে গাছের গোড়া থেকে যে স্পিয়ার্সগুলো বের হয়, সেই স্পিয়ার্সগুলোই আমরা খেয়ে থাকি। জমি তৈরির সময় বেডে পরিমাণ মতো চুন প্রয়োগ করে নিতে হয়। পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং খৈল গুঁড়া প্রয়োগ করতে হবে। মার্চ মাসের দিকে পেয়ার্স বের হতে শুরু করলে এবং জুলাই মাসের শেষের দিকে বছরে 2 বার প্রতিবার হেক্টর প্রতি 100 কেজি সার মাটির উপরিভাগে ছিটিয়ে হালকা করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বীজ থেকে সহজেই চারা উৎপাদন করা যায়, তবে বীজ থেকে উৎপাদিত অ্যাসপারাগাস থেকে প্রথম বছর কোনো ফলন পাওয়া যায় না। দ্বিতীয় বছর থেকে ফলন দিতে থাকে এবং পর্যায়ক্রমে ফলন বাড়তে থাকে। অ্যাসপারাগাস সাধারণত স্ত্রী ও পুরুষ 2 ধরনের গাছ দেখা যায়। স্ত্রী গাছে স্পেয়ার্স খুব কম হয় এবং উৎপাদিত স্পেয়ার্স নিম্নমানের হয়। ফিউজারিয়াম রড ও ক্রাউন রড অ্যাসপারাগাসের মারাত্মক ক্ষতি করে। তাই বছরে অন্তত 2-3 বার রিডোমিল
বা ডাইথেন স্প্রে করতে হবে, যেন মাটি সহ ভিজে যায়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অ্যাসপারাগাসের বাংলাদেশে উৎপাদন উপযোগিতা, উৎপাদন পদ্ধতি এবং পুষ্টিমান নিয়ে গবেষণা চলছে। ইতিমধ্যে বাংলাদেশে চাষযোগ্য 3টি লাইন সাউ অ্যাসপারাগাস 1, সাউ অ্যাসপারাগাস 2 এবং সাউ অ্যাসপারাগাস 3 উৎপাদন শুরু হয়েছে। অ্যাসপারাগাস প্রোডাকশনের জন্য আসলে ইয়ার রাউন্ড ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে হবে এবং প্রচুর পরিমাণে গোবর দিতে হবে। বছরের বর্ষার শুরুতেই সামান্য পরিমাণে ইউরিয়া, টিএসপি, এমপি দিয়ে মাটি যদি তুলে দেওয়া হয় প্রচুর পরিমাণে স্পিয়ার্স বের হয়। অ্যাসপারাগাসে সাধারণত কোনো রোগ জীবাণু হয় না, তবে দেশের বাইরে দেখা গিয়েছে ফিউজারিয়াম উইল দেখা যেতে পারে। ফিউজারিয়াম হলে একটা গাছে ফিউজারিয়াম হলে গাছগুলো হলুদ হয়ে যেতে থাকে, তখন গাছগুলো তুলে ফেলে দিয়ে আমরা কিন্তু ফিউজারিয়াম মুক্ত করে ফেলতে পারি। অ্যাসপারাগাস কমার্শিয়াল ভ্যালু দিন দিন বাড়ছে। সো আমার যতটুকু ধারণা, যদি এটা কমার্শিয়ালি আমরা করতে পারি, আমাদের যে আজকাল সব চেইন শপগুলো আছে, চেইন শপে প্রচুর পরিমাণ ডিমান্ড আছে। আমরা যদি এটা কমার্শিয়ালি প্রোডাকশন করি, বাংলাদেশের কনজিউমাররা আসলে উপকৃতই হবে। সাম্প্রতিক বছরে দেশের নরসিংদী জেলায় কলেম্বো লেবু নামে একটি লেবুর চাষাবাদ ব্যাপকভাবে শুরু হয়েছে। জেলার বেলাবো, শিবপুর, রায়পুরা ইত্যাদি উপজেলায় 180 হেক্টর জমি জুড়ে এই জাতের লেবু চাষাবাদ হচ্ছে। সিলেটে এই জাতের লেবুর চাষ শুরু হয়েছে বহুকাল আগে, যা জারা লেবু নামে পরিচিত। উল্লেখ্য, সিলেটের জারা লেবু যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশসমূহে অনেক আগে থেকেই রপ্তানি হচ্ছে। কৃষি বিজ্ঞানীদের মতে সিলেট অঞ্চলে এই জাতের লেবু আকারে একটু বড় হয় এবং মাটির গুণাগুণের কারণেই নরসিংদী অঞ্চলে এই লেবুর আকার কিছুটা ছোট। কলম্বো নামের লেবু জাতটি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় সবচেয়ে বেশি পরিমাণে চাষাবাদ হয়। বেলাবো উপজেলায় প্রায় 55 হেক্টর জমিতে বছরে 2000 মেট্রিক টন কলম্বো লেবু উৎপাদিত হয়, যার প্রায় শতভাগই বিদেশে রপ্তানি করা হচ্ছে। উপজেলায় এই লেবুর চাষ আরও ব্যাপক সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করছে। সম্প্রসারণ কর্মসূচির আওতায় বেলাবো উপজেলায় চলতি বছর 70টি লেবু প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে, যেখানে লেবু চাষে উন্নত ব্যবস্থাপনা এবং রপ্তানিযোগ্য লেবুর ক্যান্সার প্রতিরোধে চারা রোপণের দূরত্ব, সার ব্যবস্থাপনা ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কলম্বো লেবু জাতের বৈশিষ্ট্য হচ্ছে 1 বছরের কলম বা চারাতেই লেবু ধরতে শুরু করে এবং সারা বছর উৎপাদিত হয়। প্রতি গাছ থেকে অন্তত 400 থেকে 450টি লেবু পাওয়া যায়। সাধারণত এই সময় লেবুতে যে সমস্যাটা হলো লিফ মাইনার এবং লেমন বাটারফ্লাই। ধরুন এই লেবু বাগানের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এখানে লেমন বাটারফ্লাইয়ের অ্যাটাক হতে পারে এবং লিফ মাইনারের অ্যাটাক হতে পারে। লিফ মাইনারের ক্ষেত্রে আমরা যেটা বলি যে একতারা একটা ওষুধ আছে, সেটা যদি 1/2 গ্রাম পার লিটার আমরা পানিতে মিশিয়ে 2 থেকে 3 বার যদি স্প্রে করাতে বলি, 10 থেকে 15 দিন অন্তর এটা স্প্রে করবো, এতে লিফ মাইনার রোগটা দমন হয়ে যাবে। একই সাথে যদি আপনার লেমন বাটারফ্লাইয়ের অ্যাটাক হয়, সেক্ষেত্রে আমরা ডাইজিনন 60 ইসি দিতে বলবো, 2 ml পার লিটার হাত প্রয়োগ করবে 10 থেকে 12 দিন অন্তর। বেলাবো উপজেলায় রপ্তানিযোগ্য কলম্বো লেবু চাষে সফল একজন কৃষক হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির তার 3.5 বিঘা জমিতে এই লেবু চাষ করেছেন। এই লেবু চাষ করে হুমায়ুন কবির বছরে প্রায় 8 লক্ষ টাকা আয় করছেন। আমি লেবু বাগান করতেছি আজকে প্রায় 12 বছর যাব। এখন বর্তমানে 3.5 বিঘা জমি আছে। আমি প্রতি বছরে বাইরে রপ্তানি করি, লেবু রপ্তানি করে বেশ উপার্জন এবং আয় করতেছি। প্রতি বছর আমি 7 লক্ষ টাকার মতো বিক্রি করছি। 10 টন মালের মতন হবে, 10 থেকে 12 টন মাল উৎপাদন করছি। আর মালগুলি বেশিরভাগই আমি লন্ডন, ইটালি, আমেরিকা মানে ইউরোপ কান্ট্রিতে যায় আর কি।
রপ্তানি মালগুলি। দেশের এই সমস্ত কৃষি ফসল রপ্তানিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিমানবন্দর এলাকায় গড়ে তোলা হয়েছে রপ্তানি মান নিয়ন্ত্রণ কেন্দ্র। এখানে লেবুর উন্নত প্যাকিং, সম্ভাব্য ক্যাঙ্কারযুক্ত লেবু অপসারণ ইত্যাদি নিরীক্ষা করা হয় এবং সরকারিভাবে রপ্তানির জন্য ছাড়পত্র দেওয়া হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। এতে আজ থাকছে কোর্স পদ্ধতিতে হ্যাচারিতে তেলাপিয়ার পোনা উৎপাদন। সাম্প্রতিক বছরে তেলাপিয়ার চাষ বাংলাদেশের বাণিজ্যিক মৎস্য চাষের মধ্যে অন্যতম। আমাদের দেশে তেলাপিয়ার বাণিজ্যিক চাষ শুরু হয় 1954 সালে। 60 দশক পর্যন্ত দেশে তেলাপিয়ার চাষ ব্যাপক সম্প্রসারণ না হলেও 90 দশক থেকে তেলাপিয়ার বাণিজ্যিক চাষের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে দেশে 6000 তেলাপিয়ার খামারে বছরে 1,80,000 মেট্রিক টন তেলাপিয়া উৎপাদিত হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের এক তথ্য অনুযায়ী বাণিজ্যিক তেলাপিয়া খামারের পাশাপাশি দেশে এই সময়ে 4 শতাধিক তেলাপিয়ার বাণিজ্যিক হ্যাচারি গড়ে উঠেছে। যেখান থেকে প্রতি বছর 400 কোটি মনোসেক্স ও মিশ্র লিঙ্গের তেলাপিয়ার পোনা উৎপাদিত হচ্ছে। তবে হ্যাচারিতে ইনব্রিডিং এবং জাতের অবক্ষয় সমস্যাটি দিনে দিনে প্রকট হয়ে উঠছে। এর মূল কারণ হিসেবে মৎস্য বিজ্ঞানীরা হ্যাচারির সঠিক ব্রুড ব্যবস্থাপনা, পোনা উৎপাদন, পোনাকে মনোসেক্স রূপান্তর ইত্যাদিতে কারিগরি দক্ষতার প্রতি জোর দিয়েছেন। ব্রুড হলো হ্যাচারির প্রাণ। একমাত্র ভালো মানের ব্রুড স্টক থেকেই উন্নত মানের পোনা পাওয়া সম্ভব। হ্যাচারি ব্যবসার অধিক লাভ, টেকসই ব্যবসা, উন্নত মানের প্রজন্ম রোগমুক্ত ও বিকলাঙ্গ পোনা প্রাপ্তি, মাছের জাত উন্নয়ন, ইনব্রিডিং, ক্রস ব্রিডিং ইত্যাদির জন্য ব্রুড স্টক লালন পালনের গুরুত্ব অপরিসীম। কোহোর্ট বা রোটেশনাল ব্রিডিং পদ্ধতি হচ্ছে তেলাপিয়ার জেনেটিক স্টক উন্নয়নের মাধ্যমে উন্নত গুণাগুণ সম্পন্ন পোনা উৎপাদনের একটি সহজ ও গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই প্রক্রিয়ায় প্রতিটি জেনারেশনের সর্বোৎকৃষ্ট ব্রুড স্টক বাছাই করে এক কোহোর্ডের পুরুষ মাছকে অন্য কোহোর্ডের স্ত্রী মাছের সাথে রোটেশন পদ্ধতিতে প্রজনন ঘটানোর মাধ্যমে উন্নত জাত উৎপাদন করা হচ্ছে। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে